ব্যাঙেদের রাজা চাই। একবার ব্যাঙেদের মধ্যে ঝগড়া শুরু হলো। কেউই আর তার মীমাংসা করতে পারে না। তখন তারা ভগবানকে গিয়ে বলল, আমাদের একজন রাজা দাও। এমন সময় হঠাৎ তাদের সরোবরের নিকটবর্তী একটি গাছের ডাল ভেঙে পড়ল ওই সরোবরে। এই আমাদের রাজা বলে ছুটে গেল ব্যাঙেরা। ডালটি কাদায় মাখামাখি হয়ে সেখানে চুপচাপ পড়ে রইল। ব্যাঙেরা সাহস পেয়ে ওই ডালে সাঁতার কেটে তাতে লাফালাফি শুরু করে দিল। কিন্তু ব্যাঙেরা দেখল যে তাদের শান্ত রাজা তাদের কিছুই বলছে না। তখন তারা আবার অন্য রাজার জন্য প্রার্থনা শুরু করল। এই সময় এক বক সেই সরোবরের উপর দিয়ে উড়ছিল এবং সে সেখানে নামলো। ব্যাঙেরা খুব খুশি হয়ে বলতে লাগলো, দেখো দেখো, আমাদের আসল রাজা এসেছেন। এবার যিনি আমাদের সমস্ত কলহের নিষ্পত্তি করে দেবেন। কিন্তু বক যখন একটা একটা করে ব্যাঙ ধরে খেতে লাগলো, তখন তারা বুঝলো আগের সেই শান্ত ও সাদামাটা রাজাই ছিল ভালো। তো নীতি কথা হলো এই, নিজেদের মধ্যে বিবাদ করলে তৃতীয় পক্ষ সবসময় সুযোগ নেয়, তাতে নিজেদেরই ক্ষতি। বাজ পাখি ও পায়রার দল। বাজ পাখি পায়রার দলকে অনেক দূর ধাওয়া করে চলল, কিন্তু ধরতে পারল না একটাকেও। তাই সে তাদের ভোলাতে এক চালাকির আশ্রয় নিল। সে পায়রার খাঁচার কাছে এক গাছে গিয়ে বসল আর পায়রাদের বলতে লাগলো, আমার কিছুই করার নেই, তোমরা আমার খুবই প্রিয়। আমি যা বলি তা শোনো। আমাকে রাজা করে তোমাদের খাঁচায় আমাকে ঢুকতে দাও। আমি কোনো ক্ষতি করব না, বরং সেবা করব তোমাদের। অন্য কাউকেও ক্ষতি করতে দেব না। পায়রারা রাজি হয়ে রাজাকে তাদের খাঁচায় ঢুকতে দিল। কিন্তু ভেতরে ঢুকেই বাজ অন্য রকম কথা বলতে লাগলো। বলল, আমি তোমাদের রাজা, তোমরা আমাকে মেনে চলবে। প্রতিদিন আমার খাবারের জন্য একটি করে পায়রা আমার চাই। এইভাবে তাই সে প্রতিদিন একটি করে পায়রা মারতে লাগলো। পায়রারা অসন্তুষ্ট হয়ে কি করা যায় ভাবতে লাগলো, কিন্তু তখন দেরি হয়ে গেছে। তারা বলল, ওকে ভেতরে আসতে দেওয়াই উচিত হয়নি, কিন্তু এখন আর ভেবে লাভ নেই। এই গল্পের নীতিকথা হলো এই, দুষ্টু লোকের থেকে দূরে থাকাই ভালো। দুষ্টু লোক কাছে এলে নিজেদেরই ক্ষতি হয়। দুই হাঁস ও কচ্ছপ। এক সরোবরে বাস করত এক কচ্ছপ। গলাটা দেখতে শাঁখের মতো ছিল বলে তার নাম ছিল গম্বুগ্রীব। তার প্রাণের বন্ধু ছিল দুই হাঁস। তাদের নাম শঙ্কট আর বিকট। সরোবরের তীরেই থাকতো তারা। রোজ একবার করে এসে তারা গম্বুগ্রীবের সঙ্গে গপ্পসপ্প করে যেত। এভাবেই কাটছিল দিন। একবার বর্ষাকালটায় মোটেই বৃষ্টি হলো না। ফলে সরোবরের জল আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। গম্বুগ্রীবের বেঁচে থাকাই দায় হয়ে উঠল। বন্ধুর দুঃখে সংকট বিকট মুষড়ে পড়ল। তারা একদিন বলল, বন্ধু, এই সরোবর তো শুকিয়ে কাদা হয়ে যাচ্ছে। তোমার কি হবে ভেবে আমাদের তো মনে শান্তিই নেই। শুনে গম্বুগ্রীব বলল, বন্ধু, জল না থাকলে তো মরতেই হবে, তবুও বাঁচার উপায় ভাবতে হবে। দেখো, সমুদ্রে যখন জাহাজডুবি হয় তখন যাত্রীরা সাঁতার কেটে বাঁচার চেষ্টা করে। আমাদেরও মাথা ঠান্ডা করে উপায়ের কথা ভাবতে হবে। বিপদ উপস্থিত হলে বুদ্ধিমান বন্ধু বা আত্মীয় স্বজনরাই সাহায্যের জন্য প্রাণপণ করে। হাঁসেরা বলল, কিন্তু বন্ধু, এই বিপদের সময় তোমাকে কিভাবে সাহায্য করব আমরা ভেবে পাচ্ছি না। গম্বুগ্রীব বলল, আমি একটা উপায় বলছি, শোনো। তোমরা একটা শক্ত আর হালকা কাঠ জোগাড় করো আর প্রচুর জল আছে এমন একটা সরোবর খুঁজে বার করো।
তারপর আমি কাঠের মাঝখানটা দাঁত দিয়ে কামড়ে থাকব, আর তোমরা দুজনে সেটার দুদিকে ধরে উড়ে আমাকে নিয়ে যাবে সেই সরোবরে। শঙ্কট খুব খুশি হয়ে বলল, বাহ, খাসা বুদ্ধি বাতলেছ। বিকট বলল, বুদ্ধিটা ভালো, তবে বিপদও আছে। আমরা যখন উড়ে যাব তখন তুমি কিন্তু একেবারে চুপচাপ থাকবে, নয়তো কাঠ থেকে পড়ে মারা যাবে। গম্বুগ্রীব হেসে বলল, সেই হুঁশ আমার আছে, তোমরা ভেবো না। তারপর একদিন এক টুকরো কাঠের মাঝে কচ্ছপকে ঝুলিয়ে নিয়ে হাঁসেরা উড়ল আকাশে। বন প্রান্তর পাহাড় পার হয়ে তারা এক সময় এক শহরের ওপর দিয়ে উড়ে চলল। এদিকে দুটো পাখি কচ্ছপকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাচ্ছে। নিচ থেকে এই দৃশ্য দেখে শহরের লোকজন খুব মজা পেল। তারা হই হল্লা জুড়ে দিল আর নানান কথা বলতে শুরু করলো। পায়ের নিচে তুমুল কোলাহল শুনে গম্বুগ্রীব ভাবল বন্ধুদের জিজ্ঞেস করবে কিসের শব্দ। যেই মাত্র সে কথা বলার জন্য মুখ খুলতে গেছে, অমনি কাঠ থেকে কামড় সরে গেল। সঙ্গে সঙ্গে পাক খেতে খেতে নিচে মাটিতে পড়ে তার শরীর হয়ে গেল টুকরো টুকরো। সাদা হাতি। নদীর ধারে বিশাল বনে এক সাদা হাতি থাকত। তার মা ছিল অন্ধ, তাই সে গাছের ফল পেড়ে লতাপাতা ছিঁড়ে এনে মাকে খাওয়াতো, মায়ের দেখাশোনা করত। একদিন একটা লোক বনের মধ্যে পথ হারিয়ে কাঁদছিল। সাদা হাতি তার কান্না শুনে কাছে এসে জিজ্ঞেস করলো, ও ভাই, তুমি কাঁদছো কেন? লোকটা বলল, এই বনে আমি পথ হারিয়ে ফেলেছি, তাই কাঁদছি। সাদা হাতি তখন বলল, তুমি আর কেঁদো না, আমার পিঠে বসো, আমি তোমাকে বনের বাইরে রেখে আসব। লোকটা সাদা হাতির পিঠে চেপে বসল। সাদা হাতি তাকে পিঠে করে বনের বাইরে রেখে এলো। এদিকে দেশের রাজার একটা হাতি চাই। রাজা ঘোষণা করলেন, যে তাকে হাতির খোঁজ দিতে পারবে তাকে তিনি অঢেল ধনরত্ন দেবেন। রাজার ঘোষণা লোকটার কানে গেল। একটু দেরি না করে সে রাজাকে বনের সাদা হাতির কথা জানালো। এও জানালো যে সাদা হাতিটি কত সুন্দর দেখতে। রাজা তাই শুনে হাতিটা ধরে আনতে হুকুম দিলেন। হাতি শিকারী তখনই বন থেকে সেই সাদা হাতিটাকে ধরে এনে শেকলে বেঁধে হাতিশালে রাখল। খবর পেয়ে রাজামশাই এলেন, হাতিটার গায়ে পিঠে হাত বুলালেন, সোনার থালায় সুমিষ্ট ফল খেতে দিলেন। কিন্তু সাদা হাতি কিছুতেই কোনো খাবার খেল না। রাজা তাই দেখে মধুর স্বরে সাদা হাতিকে জিজ্ঞেস করলেন, তুমি ফল খেলে না কেন? সাদা হাতি বলল, মহারাজ, আমার মা অন্ধ, আমি তাকে রোজ খাওয়াই দাওয়াই। আপনি আমায় বন্দি করে রেখেছেন, কি আজ তাকে খাওয়াবে বলুন? আপনার দেওয়া ফল আমি খাবো আর আমার মা না খেয়ে মরবেন, এ কি হয় বলুন? মায়ের উপর সাদা হাতির মমতা দেখে রাজা মুগ্ধ হলেন। বললেন, আমি তোমাকে আর বন্দি করে রাখবো না, এখনই আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। তুমি তোমার অন্ধ মায়ের কাছে ফিরে যাও, তার দেখাশোনা করো। এই বলে রাজা সাদা হাতিকে মুক্ত করে দিলেন। মুক্তি পেয়ে সাদা হাতি আনন্দে বনে চলে গেল। এ হলো মাতৃপোষক জাতক। ইঁদুর, মোড়ক ও বেড়াল। ইঁদুর ছানা ঘুরতে বেরোলো। এদিক সেদিক ঘোরাঘুরির পর আবার ফিরে এলো তার মায়ের কাছে। মাগো, আমি দুটো জীবকে দেখলাম, যাদের মধ্যে একটা ভয়ঙ্কর আর একটা ভালো। মা বলল, কেমন এরা বল দেখি? ইঁদুর ছানা বলতে লাগলো, একমাত্র ভয়ঙ্কর জীবটা ঘুরে বেড়াচ্ছে উঠোনে, তার পাগুলো কালো কালো, মাথায় বসানো লাল ঝুঁটি, প্যাট পেটে চোখ আর বাঁকানো নাক। যখন আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম, সে তার ঠোঁট ফাঁক করলো আর পা উঁচু করে
এমন জোর হাঁক দিল যে ভয়ের চোটে আমি কোথায় পালাবো ভেবেই পেলাম না। আরে এটা যে মোরগ, মা বলল। ওকে ভয় করো না, ও কখনো কারো ক্ষতি করে না। কিন্তু অন্য জন্তুটা কে? বাচ্চা ইঁদুর তখন বলল, অন্যটা শুয়ে রোদ পোহাচ্ছিল, সাদা গলা, ধূসর পায়ের পাতা আর সাদা বুক চেটে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে সে তার লেজ নাড়াচ্ছিল। তখন তার মা তাকে বলল, ওরে হাঁদা, ওটা যে বেড়াল। এই গল্পের নীতিকথা হলো এই, যে দেখতে ভয়ঙ্কর তার স্বভাব ভয়ঙ্কর নাও হতে পারে, কিন্তু যে দেখতে ভালো তার স্বভাব ভয়ঙ্কর হতেও পারে। গোজ ওপড়ানো বানর। একবার এক বনে এক গাছপালা ঘেরা বাগান বাড়িতে মন্দির তৈরির কাজ আরম্ভ হয়েছিল। কারিগর আর ছুতোর মিস্ত্রিরা সেখানে সকাল থেকে কাজ শুরু করত। দুপুরে কিছু সময় কাজ বন্ধ রেখে তারা শহরে খেতে যেত। একদিন হয়েছে কি, কাজের লোকজন শহরে খেতে গেছে। ঠিক সেই সময় একদল বানর বন জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই বাগানে উপস্থিত হলো। আর গাছপালা ঘেরা বাগানের চারিদিকে তারা লাফিয়ে ঝাঁপিয়ে মনের আনন্দে খেলা জুড়ে দিল। একজন কারিগর একটা আধচেরা অঞ্জন কাঠের থামের মধ্যে এক ফালি খয়ের কাঠের গোঁজ গুজে রেখেছিল। কাছেই হুটোপাটি করছিল এক বানর। হঠাৎ তার নজর পড়ল সেই থামটার দিকে। অমনি সে লাফিয়ে এসে বসল সেটার ওপর। চেরা মুখটার ওপর বসে গোঁজটা ধরে টানাটানি শুরু করলো। বেচারার মন্দ কপাল, চেরা কাঠের ফাঁক থেকে গোঁজটা নাড়াতে না পেরে তার মাথায় চাপল বাঁদুরে মেজাজ। সে দুই হাতে সেটা শক্ত করে চেপে ধরে জোরে মারল এক টান। সঙ্গে সঙ্গে খুলে এলো গোঁজটা, আর সেই সঙ্গে বাঁদরটাও পরিত্রাহী চিৎকার করে লাফিয়ে উঠে হাত পা ছুঁড়তে লাগলো। আসলে হয়েছে কি, চেরা থামের ফাঁকের মাঝে ঢোকানো ছিল বাঁদরের লেজ। গোঁজটা সরে যেতেই কাঠের ফাঁকে আটকে গেল বাঁদরের লেজ। সে কি যেসে আটকানো! চিল্লি চিৎকারে বাগান কাঁপিয়ে হাত পা ছুঁড়ে লাফালাফি করেও বেচারি আর লেজ বার করতে পারল না। শেষমেশ লেজটা ছিঁড়ে আটকে থাকলো চেরা থামের ফাঁকে, আর সারা গায়ে রক্তে মাখামাখি হয়ে বাঁদরের অবস্থা হলো মরু। কাঠুরে আর সিংহ। এক গাঁয়ে এক কাঠুরে বাস করত। সে ছিল বড় গরিব। বন থেকে কাঠ কেটে আনত, কাঠ বেচে যা পয়সা পেত তাই দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। নদীর ধারের বনে একটা বড় পলাশ গাছ ছিল। এক সিংহ মাঝে মাঝে সেই গাছের তলায় এসে বসত। একদিন সিংহ গাছের তলায় বসে রয়েছে, এমন সময় ভীষণ ঝড় উঠল। ঝড়ে পলাশ গাছের একটা ডাল ভেঙে সোজা সিংহের ঘাড়ে এসে পড়ল। সিংহ তাতে পলাশ গাছের ওপর বেজায় চটল। পলাশ গাছকে কি শাস্তি দেওয়া যায় মনে মনে তার একটা উপায় ভাবতে লাগলো। ঠিক ওই সময়ে কাঠুরে বনে ঢুকলো। কাঠুরেকে দেখে সিংহের মাথায় একটা ফোন দিয়ে এলো। সে কাঠুরের কাছে গিয়ে বলল, হ্যাঁ কাঠুরে ভাই, তোমার কি ভালো কাঠ চাই? কাঠুরে বলল, তা চাইবই কি। সিংহ তখন বলল, তুমি ওই পলাশ গাছটা কাটো, এর কাঠ বেশ ভালো। কাঠুরে অমনি পলাশ গাছটা কাটতে কুড়ুল তুলল, আর সিংহ তার অভিসন্ধি সিদ্ধ হয়েছে ভেবে হাসতে হাসতে চলে গেল। পলাশ গাছ ভাবল, আমি তো সিংহের কোনো ক্ষতি করিনি, ঝড়ে ডাল ভেঙে তার ঘাড়ে পড়েছে, অথচ সে আমায় বিনাশ করতে চাইছে, এর প্রতিশোধ আমি নেব। কাঠুরেকে পলাশ গাছ ডেকে বলল, ওহে, তুমি আমাকে কাটছো কেন? সিংহ বলেছে তোমার কাঠ ভালো, তাই কাটছি, জবাব দিল কাঠুরে। পলাশ গাছ বলল, ঠিকই বলেছে সিংহ, তবে আমিও তোমাকে একটা কথা
চুপি চুপি জানাই, সিংহকে মেরে তার চর্বি দিয়ে মাজলে ধারালো হবে তোমার কুড়ুল, তখন আমাকে কাটতে তোমার খুব সুবিধে হবে। কিন্তু সিংহ তো চলে গেল, তাকে মারবো কেমন করে? মাথা চুলকে বলল কাঠুরে। পলাশ গাছ ডালপালা নেড়ে বলল, সিংহ বেশি দূরে যায়নি, ওই তো দেখতে পাচ্ছি আমি। জোরে দৌড়ে গিয়ে তাকে ধরো আর কুড়ুলের ঘা দিয়ে মেরে ফেলো। কাঠুরে সেই মতো জোরে দৌড়ে গিয়ে কুড়ুলের এক কোপে সিংহকে মেরে ফেলল। এ হলো স্পন্দন জাতক। দুই বলদ ও ভেড়া। এক গেরস্তের দুটো বলদ ছিল, একটা বড় আর একটা ছোট। দুজনে মিলে গেরস্তের জমিতে লাঙল দিত, গাড়ি টানত, আরো নানা কাজ করত। কিন্তু গেরস্ত তাদের ভালো করে খাবার দাবারও দিত না, সামান্য খড় ঘাস বিচুলি দিত, তাই তারা খেত। গেরস্তের একটা ভেড়া ছিল, সে কোনো কাজই করত না, দিন রাত শুয়ে বসে কাটাতো। তবু বাড়ির গিন্নি তাকে রোজ ভাত, রুটি, ছোলা দানা, ভালো মন্দ খাওয়াতো, বড়ই তোয়াজ রাখত তাকে। এসব দেখে বড় বলদের মন খারাপ কখনো হতো না, সে আপন মনে খড় ঘাস বিচুলি চিবোত। কিন্তু ছোট বলদের খুব রাগ হতো। একদিন রেগে মেগে সে কিছুই খেলো না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকলো। বড় বলদ জিজ্ঞেস করলো, কি হে, খাচ্ছ না কেন? শরীর ভালো নেই নাকি? কি খাবো, এই ঘাস আর খড়, রেগে বলল ছোট বলদ। বড় বলদ হেসে বলল, কেন ভাই, ঘাস খড়ই তো আমাদের খাদ্য। ছোট বলদ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, দাদা তুমি কি অন্ধ, চোখে কি দেখতেও পাও না? বড় বলদ বললেন, কি দেখবো, আগে বলো তো শুনি। কেন, গিন্নি মায়ের ব্যবহার, আমরা দিন রাত খাটি, খেতে দেয় শুধু ঘাস আর খড়, আর ভেড়াটা কিছুই করে না, তাকে দেয় কিনা যত ভালো ভালো খাবার। বড় বলদ বলল, ও এই কথা, দেখো ভাই, এর কোনো কারণ নিশ্চয়ই আছে, এ নিয়ে মন খারাপ করো না। বড় বলদের কথায় সন্তুষ্ট হলো না ছোট বলদ, বেজার মুখে দাঁড়িয়ে থাকলো সে। একদিন গৃহস্থের মেয়ের বিয়ে, আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, তাদের ভোজ খাওয়াতে হবে, তাই ভেড়াটাকে কেটে কুটে রাঁধা হলো তার মাংস। ছোট বলদ চোখ বড় বড় করে তা দেখল। বড় বলদকে ডেকে বলল, দাদা এ কি হলো, ভেড়াটাকে যে মেরে ফেললো। বড় বলদ তখন হেসে বললেন, কেন ওকে এত খাওয়ানোর ঘটা, দিনরাত তোয়াজ করা এখন বুঝেছ তো ভাই? ছোট বলদ তখন আর কিছু না বলে হেঁট হয়ে ঘাস খড় চিবোতে লাগলো। এ হলো মুনিক জাতক।